ভাসুরের সাথে বিয়ে ঠিক হয়েছে আমার। 3 দিন পরেই বিয়ে। আমার এখনো ইচ্ছে করছে না ভাসুরের বউ হতে। যে মানুষটিকে এতদিন ধরে ভাইয়া ভাইয়া ডেকেছি, বড় ভাইয়ের চোখে দেখেছি, তাকেই কিনা এখন বিয়ে করতে হবে। উনিও প্রথমে এ প্রস্তাবে রাজি ছিলেন না। ওনাকেও একরকম জোর করে রাজি করানো হয়েছে। বাবা মা নেই আমার, নানা বাড়িতে বড় হয়েছি, দুঃখে দুঃখে কেটেছে সারা জীবন। একটু সুখের আলো চেয়েছিলাম জীবনে, কিন্তু সে আলো জ্বালার আগেই যে নিভে গেল। 1.5 বছর আগে বিয়ে হয়েছে আমার। মানুষটা খুব পছন্দ করে বিয়ে করেছে আমায়, প্রেম করে নয়, তবে পারিবারিকভাবেই দেখতে গিয়ে পছন্দ করেছে আমায়। আমার শ্বশুর শাশুড়িও আমাকে ভীষণ পছন্দ করেছিলেন। অনেকটা হুট করে বিয়ে হয়ে যায় আমাদের। বিয়ের পর থেকে স্বামী অনেক ভালোবাসতো, যেন আমি চোখের আড়াল হলেও কষ্ট পেত। কিন্তু কে জানতো এমন দুর্ভাগ্য লেখা আছে আমার কপালে। হঠাৎ হার্ট অ্যাটাক করে আমার স্বামী মারা যায়। বুঝিনি হার্ট অ্যাটাক করেছে। দুপুরে খেয়ে ঘুমিয়েছিল। সেদিন অনেক মেহমান এসেছিল বাসায়। আমরা সবাই রাতের রান্নায় ব্যস্ত। বিকেলে চা নিয়ে এসে ঘুম থেকে ডাকলাম, কিন্তু আর জেগে ওঠেনি, চলে গেছে চিরতরে। ও মারা গেছে 3 মাস হলো। আমার নাম তে। বাবা মা মারা গেছেন ছোটবেলায়। দুজনেই চাকরি করতেন। অফিস থেকে ফেরার পথে এক অ্যাক্সিডেন্ট হলো। সেই অ্যাক্সিডেন্টেই একসাথে দুজন চলে যান পরপারে। তখন আমার বয়স কত বা 2.5 বছর হলো। তারপরেও ঠাঁই হয় নানার বাড়িতে। বাবা মায়ের চাকরির বেশি দিন ছিল না। এরকম নতুন চাকরি, সামান্য কিছু টাকা পেয়েছিলাম পেনশন এবং এককালীন টাকা হিসেবে। সে টাকার বিনিময়েই নানা বাড়িতে মামারা আমায় আশ্রয় রেখেছিলেন, তবে কখনো কেউ ভালো ব্যবহার করেনি। আশ্রিতার মতো বড় হয়েছি। একটা সময় কিভাবে যেন আমার পেনশন বন্ধ হয়ে যায়, কি যেন কাগজ নবায়ন করতে হবে, আরও যেন কি করা লাগবে, এমনটাই বুঝিয়েছে মামা আমায়। নিজে কৌশলে সব টাকা খেয়ে ফেলেছিলেন কিনা সেটাও জানি না, কারণ বাবা মায়ের মৃত্যুর পর আমার বয়স কম থাকায় মামা অভিভাবকত্ব গ্রহণ করেছিলেন। এককালীন এবং পেনশনের টাকাটাও মামার দায়িত্বে ছিলেন। তিনি কিভাবে কি করেছেন জানি না, শুধু বলেছেন পেনশন বন্ধ হয়ে গেছে। সেই পেনশনটা বন্ধ হয়ে যাবার পর চরম অবহেলার শিকার হই নানা বাড়িতে। যখন অনার্স সেকেন্ড ইয়ারে পড়ি তখনই বিয়ের প্রস্তাবটা আসে। মামা মামি তো আগে থেকেই বিয়ে দিতে উৎক্ষেপ ছিলেন। পাত্রপক্ষ আমার পছন্দ করলেই বিয়ে দিয়ে দেন তাড়াহুড়ো করে। মাথা যেন থেকে বোঝা নামিয়েছে। শেষ পর্যন্ত স্বামীটাও আমায় রেখে চলে গেল। আমি এখন অনার্স 4th ইয়ারে পড়ি। ভেবেছিলাম অনার্স কমপ্লিট করেই চাকরিতে জয়েন হব, কিন্তু শ্বশুর শাশুড়ি আমাকে কিছুতেই ছাড়তে চাচ্ছেন না। ভীষণ পছন্দ করেন কিনা, মামা বাড়িতে থাকার মতো অবস্থা নেই। স্বামীর মৃত্যুর পরেও শ্বশুর বাড়িতে থাকতে হচ্ছে। এখন তো বিয়ে ঠিক করেছে নিঃসন্তান ভাসুরের সাথে। আমি ভাবছি জিমিন ভাবির কথা। আমার কত ভালো সম্পর্ক ছিল ওনার সাথে। তার স্বামীর সাথে বিয়ে হলে ওনাকে মুখ দেখাবো কিভাবে? যদিও ভাবির শারীরিক সমস্যা ছিল, সন্তান হতো না। আরো অনেক অন্যায় করেছে, বছরখানেক ধরে দূরে আছেন ভাসুরের কাছ থেকে। এখন তো সেই নিঃসন্তান ভাসুরের সাথে আমার বিয়ে দেওয়া হচ্ছে। জিমিন ভাবি ভাবতে পারেন আমার স্বামীর মৃত্যুর পরেই এই 3 মাসে ভাসুরের সাথে আমার সম্পর্ক হয়েছে? কারণ ভাসুরও আমায় বিয়ে করতে রাজি হয়েছে। যদিও প্রথমে রাজি ছিলেন না, এখন তো রাজি হয়েছে। আর আমাকেও জোর করে রাজি করানো হয়েছে। শ্বশুর শাশুড়ি নন্দাইরা রাজি করিয়েছে আমায়, তবুও কেমন যেন লাগছে। ইচ্ছে করছে পালিয়ে যাই। কোথায় যাব, কি করব, কিছুই বুঝতে পারছি না। আমি কিছু কাপড় চোপড় গুছিয়ে রেখেছি, সুযোগ পেলেই পালিয়ে যাব। যদিও সবাইকে বলেছি বিয়েতে আমি রাজি, সন্দেহের ঊর্ধ্বে রাখতে এটা বলেছি। সিদ্ধান্ত নিলাম পালিয়েই যাব। আবার শ্বশুর বাড়ির এই মানুষগুলোর জন্য খারাপ লাগে। ওরা অনেক ভালোবেসেছে আমায়, একদম নিজের মেয়ের মতো করে। তাই তো স্বামীর মৃত্যুর পরেও ওদের কাছে আছি। নানা বাড়ি থেকে কেউ আমাকে ফিরিয়ে নিতেও চায়নি। এখানে তো এখন ভালোই আছি, তাই ওদের মুখের ওপর বিয়ের ব্যাপারটা না করতে পারিনি। আমার ভাসুরের স্ত্রীর নাম জিমিন। আমার সাথে বেশ ভালো সম্পর্ক ছিল জিমিন ভাবির। আমার স্বামীর মৃত্যুর পরেও ফোন আলাপ হয়েছে ভাবির সাথে। আমার বিয়ের পর 6 মাসের মতো আমরা একসাথে শ্বশুর বাড়িতে কাটিয়েছিলাম।
উনি আপন বোনের মতো ভালোবাসতেন আমায়, কিন্তু ওনার মনের কথা কখনোই বুঝতাম না। আমার বিয়ের 6 মাস পরেই জিমিন ভাবি পালিয়ে যান তার পরক্রিয়ার প্রেমিকের সাথে। আমার ভাসুরের সাথে 7 বছরের সংসার ছিল, বিয়েও করেছিলেন প্রেম করে, কিন্তু জিমিন ভাবির বন্ধ্যাত্ব ছিল। এই ব্যাপারটা নিয়ে মনস্তাত্ত্বিক সমস্যা ছিল, মনে হচ্ছে সমস্যা থেকে জড়িয়ে পড়েছিলেন পরক্রিয়ায়। কেউ কিছু বুঝে ওঠার আগেই পালিয়ে গেছেন কলেজ লাইফে সেই প্রেমিকের সাথে, সেখানেও বিয়ে করেছেন। আমার ভাসুরকে ডিভোর্স না দিয়েই বিয়ে করেছেন। 1 বছর হলো জিমিন ভাবি চলে গেছে সংসার ছেড়ে, আমার ভাসুর নিজেও কিন্তু এখনো ডিভোর্স দেয়নি জিমিন ভাবিকে। আমি আইন কানুন সম্পর্কে কম জানি। শাশুড়ি আমায় বলল অন্য পুরুষকে বিয়ে করলে এমনিতেই ডিভোর্স হয়ে যায়। আমার ছেলের সাথে জিমিনের এখন আর ধর্মীয়ভাবে কোনো সম্পর্ক নেই, তোমার কোনো ভয়ও নেই। জিমিন ফিরে এলেও আমার ছেলে আর গ্রহণ করবে না। আমার আপত্তি এখানেই, জিমিন ভাবিকে ডিভোর্স লেটার পাঠিয়ে দিই। কি সমস্যা ডিভোর্সে? আমার ভাসুর যদিও আর কখনো কথা বলেনি জিমিন ভাবির সাথে, তবুও মনে হয় ভাবি ফিরে আসতে পারেন, যেহেতু ডিভোর্স হয়নি। কিন্তু অন্য জায়গায় তো বিয়ে করে ফেলেছেন ভাবি। তারপরেও আমার মনে হয় ডিভোর্স না হলে আমি যেন অন্যের স্বামীকে কেড়ে নিচ্ছি। যদিও ভাসুরের সাথে এই ব্যাপার নিয়ে আমার আলাপ হয়নি, আলাপ হয়েছে শাশুড়ির সাথে। উনি বারবার বোঝাচ্ছেন ডিভোর্স হয়ে গেছে ধর্মীয় নীতি অনুযায়ী। আমি মনে করি জিমিন ভাবির নতুন বিয়েটাই হয়নি, উনি এখনো আমার ভাসুরেরই স্ত্রী। কারণ এক স্বামীকে ডিভোর্স না দিয়ে নতুন বিয়ে করলে সে বিয়েই হয় না। এসব ভেবে সব গুছিয়ে নিয়েছি। এখন সকাল 6:30টার মতো বাজে। ফজরের নামাজ পড়ে শ্বশুর শাশুড়ি আবার ঘুমিয়ে পড়েছেন। ভাসুর হয়তো তার রুমেই আছেন। ননদরা এখনো আসেনি বিয়ে উপলক্ষে। বাড়ির মেহমানরাও আসবে আজ বিকেল থেকে। এখন বাড়ি একটু ফাঁকা, আমাকে এখনই পালাতে হবে। আমি গুছানো ব্যাগটা নিয়ে বেরিয়ে পড়লাম শ্বশুর বাড়ি থেকে। ছোট একটি গেট আছে, গেট খুলে বের হয়েছি। এই বাড়ির পেছনের রাস্তা, গেটের সামনে। গেটের বাইরে আমাকে অপেক্ষামান দেখে একটি সিএনজি এগিয়ে আসছে। ও সময়টাই সাধারণত রাস্তা নীরব থাকে, সিএনজি চলাচলও কম থাকে, কিন্তু আজ মনে হচ্ছে পেয়ে গেলাম। ভেতরে সম্ভবত একজন যাত্রী আছেন। সিএনজিটা এসে থামলো আমার সামনে। ভেতরের লোকটিকে দেখে আমি ফ্রিজ হয়ে গেলাম। আমার ভাসুরই এসেছেন সেই সিএনজি করে, যার সাথে আমার বিয়ে ঠিক হয়েছে। উনি নেমে গেছেন সিএনজি থেকে। এখন কি করব বুঝতে পারছি না। সিএনজিতে উঠে বসবো নাকি ঘরের দিকে ফিরে আসবো, মাথা কাজ করছে না। ভাসুর কখনো আগ বাড়িয়ে তেমন কথা বলেনি আমার সাথে। সিএনজির ভাড়া মিটিয়ে দিলেন তিনি। আমি এখনো নীরবেই দাঁড়িয়ে আছি। উনি হাত নেড়ে সিএনজিকে চলে যেতে বললেন। সিএনজি চলতে শুরু করলো। আমি দাঁড়িয়ে আছি রাস্তার পাশে। ভাসুর গম্ভীর কণ্ঠে বললেন, পালিয়ে যাচ্ছিলে নাকি? আমি জবাব দিলাম না। উনি বরাবরই গম্ভীর ভঙ্গিতে আমার প্রাণে চেয়ে প্রশ্ন করলেন, তোমারও কি কেউ আছে নাকি? যদি গোপন কোনো প্রেমিক থাকে তবে পালিয়ে যাও, আমি বাধা দেব না। আর যদি কেউ না থাকে তাহলে আমার হাত ধরো, তোমার হাত আমি কখনো ছাড়বো না। ভাসুরের কথাগুলো শুনে বুকের ভেতর কেমন যেন লাগলো। মনে হলো উনি অনেক কষ্ট থেকে এভাবে বলছেন। আমি আর পা বাড়াতে পারিনি। বাড়ির গেটের দিকেই ঢুকে যাচ্ছিলাম। ভাসুরও বুঝতে পারলেন আমি আর ফিরে যাব না। তিনি আমার হাত থেকে ব্যাগটা নিলেন, ধীর কণ্ঠে বললেন, মায়ের কাছে গতকাল শুনেছি তুমি জিমিনের ডিভোর্স চাও। তুমি যা চাও সেটাই হবে। ধর্মীয় মতে জিমিন অলরেডি ডিভোর্স হয়ে গেছে। তারপরেও আমি ডিভোর্স লেটার পাঠিয়ে দেব। ওকে ডিভোর্স দিয়েই তোমাকে বিয়ে করব। আমি চুপটি করে রইলাম। উনি আমার চেয়ে বয়সে বেশ বড়, মিনিমাম 10 বছরের মতো হবে। তারপরেও কেন যেন বিশ্বাস এলো ওনার উপরে, যে বিশ্বাসটা এতদিন শাশুড়ির কথাই খুঁজে পাইনি। শাশুড়ি বারবার ওই ডিভোর্সের ব্যাপারটা এড়িয়ে যেতে চেয়েছেন, অথচ উনি কত সহজে রাজি হয়ে গেলেন। আমি ঘরে ফিরে এলাম ভাসুরের সাথেই। উনি আমার হাত, যাও চা বানিয়ে নিয়ে আসো, একসাথে চা খাবো। আমি চলে যাচ্ছিলাম ভেতরের দিকে। তিনি পিছন থেকে ডেকে বললেন, স্বর্ণকারের বাড়িতে গিয়েছিলাম এই 7 সকালে, তোমার জন্য চুড়ি বানাতে দিয়েছিলাম তো, ওটাই নিয়ে এসেছি। স্বর্ণকার লোকটা গত রাতে ফোন দিয়ে বলল বেড়াতে যাবে।
আসবে 1 সপ্তাহ পর। উনি চলে গেলে বিয়েতে যদি তোমার চুড়ি না দিতে পারতাম, তাই সকাল সকাল গিয়েছিলাম। আমি অবাক হলাম ভাসুরের কথা শুনে। কোথায় যেন সুখ সুখ অনুভূত হলো। স্বামীর মৃত্যুর পর এই প্রথম কারো কথা শুনে বেশি ভালো লাগলো। আমি মনটাকে স্থির করলাম, আর কেন লুকোচুরি নয়, ভাসুরকেই গ্রহণ করব স্বামী হিসাবে। তিনি হয়তো হবেন আমার বাকি জীবনের অজানা সুখ পাখি।